ছাত্র রাজনীতি কোনো চ্যারিটি সংগঠন না যে আমরা এনে বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা ইনভেস্ট করব, আমরা ধান খয়রাতি করব। যে আমাদের একটা নাপা সেন্টার আছে, আপনার রোগ যাই হোক, আপনার যদি ডায়রিয়া হয় তারপরেও নাপা, আপনার মাথা ব্যথা তার মানেও নাপা, আপনি মানে দীর্ঘদিন যাবৎ জ্বরে ভুগতেছেন সেও নাপা, মানে আপনার যত অসুখ হোক সকল অসুখের একটাই মাত্র ওষুধ, তার নাম হচ্ছে নাপা। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বলা হয় শাটলের ক্যাম্পাস, আমাদের প্রধান বাহন শাটল, কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের শাটল হচ্ছে এক লাইন। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আন্দোলন একটা ফ্যাক্টর, আবার আপনি স্থির পলিটিক্স আর একটা ফ্যাক্টর। শহরের যে সকল শিক্ষার্থীরা আছে তাদের জন্য কিন্তু কোনো বাস ব্যবস্থা নেই, অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বাসের ব্যবস্থা আছে। ছাত্রদল কিংবা ছাত্র শিবির কোনো সংগঠনই আসলে ওপেনলি ক্যাম্পাসে যে কোনো স্টুডেন্টের কাছে যাবে, তাদের কথাগুলো বলবে, এটা সুযোগ ছিল না। হল ঘেরাও করে আমাকে নিয়ে যাওয়া হয়, অর্ধমৃত করে ফেলে রাখা হয়। পুলিশ আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের বোনেরা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে। দর্শক, স্বাগত এনপিবির বিশেষ আয়োজন ক্যাম্পাস টকে। সঙ্গে আছি আমি শফিকুল ইসলাম শান্ত। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন 2025 দরজায় কড়া নাড়ছে। বিভিন্ন প্যানেল তাদের সেরা প্রার্থীদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নামিয়ে দিয়েছে। এর মধ্যে এই মুহূর্তে চলছে প্রচারণা। আমাদের সঙ্গে রয়েছেন দুজন হেভিওয়েট প্রার্থী। আমার ঠিক ডান পাশে রয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়, তিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী, এবং তার পাশে যিনি রয়েছেন ইব্রাহিম হোসেন রনি, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী। আপনাদের দুজনকে স্বাগত আমাদের বিশেষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও স্বাগতম আমাদের ক্যাম্পাসে। ইব্রাহিম হোসেন রনি, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী। আপনারা তো নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, সার্বিক পরিস্থিতি কি বলছে? নির্বাচনে কি লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হয়েছে, নাকি মনে হচ্ছে যে কোনো সংগঠন বেশি সুবিধা পাচ্ছে, বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বায়াসড কিনা, অথবা তারা কি ফেয়ার ইলেকশন করবে, বা এরকম কিছু বুঝতে পারছেন কিনা আপনারা? জি, আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি আয়োজনের জন্য। আমাদের প্রিয় ক্যাম্পাসের সবুজের আঙিনায় আপনাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমাদের ক্যাম্পাস জুলাই আন্দোলনে খুবই প্রাসঙ্গিক ছিল। বিশেষ করে আমাদের ক্যাম্পাস থেকে দুজন ভাই শহীদ হয়েছেন, শহীদ তরু এবং শহীদ ফরহাদ। তো তাদেরকে স্মরণ করে আমার কথা আমি শুরু করতে চাই। তো এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে প্রায় 3 যুগ পরে, 36 বছর পরে এসে আবারও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো নির্বাচনে এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেটা আছে, নির্বাচন কমিশন আমাদের সাথে যখন থেকেই তফসিল পরবর্তী সময় আচরণবিধি নিয়ে 3য় দফায় আমাদের সাথে বসেছে, যারা প্রার্থী ছিল এবং যারা আগ্রহী শিক্ষার্থী ছিল, সেখানে সকলের কথা শোনার চেষ্টা করেছে। আমরা আমাদের ওপিনিয়নগুলো জানিয়েছি, বিভিন্ন সংগঠনগুলো জানিয়েছে, প্রার্থী যারা ছিল এবং ইচ্ছুক যারা শিক্ষার্থী ছিল, তারা তাদের ওপিনিয়নগুলো জানিয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো নিয়েছে, আমার মনে হয়েছে যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে অবস্থান, সেই অবস্থানটা আমাদেরকে এখন পর্যন্ত বলা যায় না যে তারা কোন দলের প্রতি বায়াসড হয়েছে। তবে এই জায়গায় আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে যেহেতু ডাকসু এবং জাসু নির্বাচনে একটা আলাপ এসেছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেছে, তারা বিভিন্ন ফোরামে শিক্ষকরা, আসলে শিক্ষকদের পলিটিক্স তো আসলে শিক্ষকদের মতোই হওয়া উচিত। এখানে যে ফোরামেই কাজ করুক, তারা শিক্ষার্থী বান্ধব কর্মসূচি তাদের হাতে থাকা উচিত। তো এখানে এই আলাপটা বারবার এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও যে একদম রাজনীতিমুক্ত, এটা আমি বলতে চাই না, বা এটা হয়ও না। তো তারাও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত। তো এখন পর্যন্ত আমার যেটা মনে হয়েছে, নির্বাচন কমিশন তাদের যে ড্রাইভ, তা মোটামুটি সুন্দরভাবে দিচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের যে সরাসরি কোনো অবস্থান, এটা কোনো ছাত্র সংগঠন, কোনো প্রার্থী এখন পর্যন্ত নেয়নি। তো তারপরেও সংশয় থেকে যায়, কারণ আমরা লক্ষ্য করেছি বিশেষ করে রাকসু নির্বাচনে রাজশাহীতে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই জায়গাতে আমাদের নির্বাচন কমিশন যদি দুইটা নির্বাচন এবং আরও একটি ক্যাম্পাসের প্রস্তুতি, এই জায়গা থেকে তারা যদি দেখে শিক্ষা গ্রহণ করে, এবং যে ভুলগুলো অন্যান্য ক্যাম্পাসের হচ্ছে সেখান থেকে আমাদের ক্যাম্পাসে যারা দায়িত্ব পালন করছে তারা যদি নিজেদেরকে মুক্ত রাখতে পারে, তাহলে চমৎকার একটি নির্বাচন আয়োজন করতেই পারে। এবং আমার মনে হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন তারা যদি সুন্দরভাবে নির্বাচন বাস্তবায়ন করতে পারে, এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এবং ক্যাম্পাস
ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকতেই পারে। তো এখানে তাদেরকে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং লেভেল প্লেইং যে ফিল্ড এটা নিশ্চিত করতে হবে। এখানে কেউ স্বতন্ত্র, কেউ বিভিন্ন সংগঠনের, তো সবার ক্ষেত্রে আমার জন্য ল একরকম থাকে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। এটা যদি নিশ্চিত করতে না পারে তাহলে নিঃসন্দেহে কোনো ছাত্র সংগঠন অথবা কোনো ব্যক্তি যে স্বতন্ত্র তার ক্যাপাবিলিটির আলোকে তারা হয়তো তাদের যে অবস্থানটা তার বিপরীত প্রার্থী সেটা পাবে না। তো এখন পর্যন্ত আমি সঠিক বলতে পারছি না যে নির্বাচন কমিশনে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে কারো কোনো আপত্তি আছে কিনা, অথবা এখন পর্যন্ত আচরণবিধি নিয়ে কোনো অভিযোগ এসেছে কিনা। আমি যেহেতু একজন প্রার্থী নিজেও, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা যে কাজগুলো করেছি এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে ফোন করা বা যে এই কাজগুলো থেকে বিরত থাকা এই ধরনের আসলে কোনো বিষয় আমাদের সামনে আসেনি। আমার মনে হয় যে ম্যাক্সিমাম প্রার্থীরাই আচরণবিধির মধ্যে থেকেই নির্বাচন প্রচারণা এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জি, ধন্যবাদ, আপনি চমৎকার উত্তর দিয়েছেন। এবার আমরা একটু আসতে চাই সাজ্জাদ হোসেন হৃদয়, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী, আপনার কাছে। শিবিরের প্যানেলের যিনি ভিপি আছেন তিনি বললেন যে তাদের এখন পর্যন্ত কোনো অভিযোগ নাই এবং হচ্ছে নির্বাচনী পরিবেশ আছে, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখনো প্রশ্ন তোলার মতো কোনো ত্রুটি তাদের চোখে ধরা পড়েনি। আপনার মতে কি কোথাও কোনো অসংলগ্ন ধরা পড়ছে? আপনার যে পরিবেশের কথা বলা হচ্ছে, আপাতত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে পরিবেশ বিরাজমান তা সন্তোষজনক। তবে আমরা ডাকসু এবং জাকসুতে বিভিন্ন অনিয়ম কারচুপির অভিযোগ দেখেছি, যা আমাদেরকে খুব হতাশায় আমরা হোঁচট খেয়েছি। কারণ আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই অভ্যুত্থান পরবর্তী একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে উঠবে। তো আমরা আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তারা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবে, কোনো ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত না হয়ে। এটা আমাদের প্রত্যাশা। জি, ধন্যবাদ ইব্রাহিম হোসেন রনি। আমি আরেকবার আপনার কাছে আসতে যাচ্ছি। আপনার প্যানেল যদি নির্বাচিত হয়, আপনি যদি ভিপি নির্বাচিত হন, তাহলে আপনাদের এজেন্ডাগুলো কি? আপনার প্রথম 100 দিন বা 3 মাস বা 3.5 মাস সময় আপনারা কোন কোন কার্যকরী পদক্ষেপগুলো গ্রহণ করবেন? আচ্ছা, এখানে একটু বলে রাখা ভালো, আমাদের প্যানেল তো শুধু ছাত্র শিবিরকে নিয়ে প্যানেলটা আমাদের হয়নি। আমরা এখানে বিভিন্ন অংশীজনকে নিয়ে আমরা প্যানেলটা করার চেষ্টা করেছি। আমাদের প্যানেলের নাম সম্প্রীতি শিক্ষার্থী জোট। এখানে আমাদের একজন ভিন্ন ধর্মাবলম্বী ভাই আছেন, একজন যিনি হচ্ছে ফিজিক্যাল ডিসঅর্ডার ভাই আছেন, আমাদের 5 জন বোন আছেন। এবং আমরা আমাদের যে সাংগঠনিক গ্রাউন্ড, এই গ্রাউন্ডের মধ্যে না থেকে আমরা চেষ্টা করেছি এই ক্যাম্পাসে যারা সোশ্যাল ওয়ার্ক, এরপরে যারা পরিবেশ নিয়ে কাজ করে, এরপরে বিভিন্ন ক্লাবগুলো আছে তারা যারা কাজ করেন, তাদের সকলকে নিয়ে যেন আমরা একটা চমৎকার প্যানেল দাঁড় করাতে পারি। এর অন্যতম কারণ হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে যারা কাজ করে তারা কিন্তু সেই সেক্টর সম্পর্কে ভালো বুঝে এবং রিপ্রেজেন্ট করতে পারে। একজন ডিবেট পারে না, আমি যদি আমার সংগঠন থেকে তাকে ডিবেট সম্পাদক হিসেবে দাঁড় করাই, সাপোজ যে তুমি এটা করবা, আসলে আলটিমেটলি সে কতটুকু সেখানে রিপ্রেজেন্ট করতে পারবে, এটা একটা বিষয় থাকে। এরপর আমরা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও, একজনকে আমরা আকাশ দাস তাকে রাখার চেষ্টা করেছি যেন তার ধর্মের জায়গাটা সে রিপ্রেজেন্ট করতে পারে চাকসুতে সে যদি নির্বাচিত হয়। এরপরে আমরা বোনদের জায়গাটা সবচেয়ে চেষ্টা করেছি যেন একটা ইনক্লুসিভ প্যানেল হয়। আমরা আমাদের প্যানেলেই সম্ভবত সবচেয়ে বেশি বোন, এখানে নারী শিক্ষার্থী আছে 5 জন, তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো আমরা প্রথম 100 দিনের কথা যদি বলি বা 3 মাসের কথা বলি, আমাদের ক্যাম্পাসে তো আসলে অনেক সমস্যা। এর মধ্যে যেমন প্রথমত যে বিষয়টা নিশ্চিত হওয়া দরকার, নির্বাচনের আগে হোক, আজকে হোক, কালকে হোক, সবচেয়ে জরুরি একটা নিরাপদ ক্যাম্পাস। যেই ক্যাম্পাসে আমাদের যেহেতু ক্যাম্পাস অনেক বড় ক্যাম্পাস, আর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী সবগুলো সমষ্টি যত বড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়তনও ঠিক তার চেয়ে অনেক বেশি বড়। তো এখানে আমরা চাই যে আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটি জায়গায় এই যে রাত্রিবেলা চলাফেরা করা, এরপরে কোনো কিছু ছিনতাই বা এই যে বিভিন্ন সমস্যায় পড়া, এই জায়গাগুলো ক্যাম্পাসে এমনিতে কম, কিন্তু এটা যেন আরও নিরাপদ হয়। আমাদের বোনরা যেন রাতে প্রয়োজনে মেডিকেলে যাচ্ছে, এই যাত্রাটা নিরাপদ হয়। এই জন্য পুরো ক্যাম্পাসে একটু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা। এরপরে যে জায়গাগুলোতে খুবই আসলে আপনারা ক্যাম্পাস ঘুরেছেন হয়তো দেখেছেন কোনো জায়গা কিন্তু খুবই মানে অন্ধকার হয়ে যায় রাতে, এই জায়গাগুলোতে একটু লাইটিংয়ের ব্যবস্থা করা। এরপরে বিভিন্ন যে জায়গাগুলোতে একটু ভয়ের কারণ আছে, এই জায়গাগুলোতে একটু নিরাপত্তা প্রহরী তাদেরকে নিয়োগ করা। এই জায়গাগুলো দিয়ে মোটামুটি একটা নিরাপদ ক্যাম্পাস আমরা সর্বপ্রথম নিশ্চয়তার দিকে আমরা আগাবো। এরপরে সমস্যা যদি আমরা বলি তাহলে আমাদের সমস্যা আবাসন। আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে কিন্তু শতভাগ আবাসিক হওয়ার
প্রতিশ্রুতিবদ্ধ হয়েই শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে এই ক্যাম্পাস অবস্থিত, কিন্তু এখন পর্যন্ত 59 বছরে এই ক্যাম্পাস কিন্তু আবাসিক হয়নি। মাত্র 28,000 স্টুডেন্টের মধ্যে 6,400 জন হলে থাকার সুযোগ পায়। 22,000 স্টুডেন্ট শহর অথবা এই ক্যাম্পাস সংলগ্ন যে গ্রামগুলো আছে এখানে তারা থাকতে হয়। তো এখানে আমরা চেষ্টা করব যেন আমাদের আবাসন সংকট দূর করার জন্য কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। এখানে আমরা হয়তো এখনই বলতে পারবো না যে আমরা এই 22,000 স্টুডেন্টকেই তাদের আবাসনের ব্যবস্থা করব, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় অনেক ক্যাম্পাস কিন্তু অনেক কিছু পেয়েছে। ঢাকা ইউনিভার্সিটি একনাকে সেখানে 2800 কোটি টাকা পাস হলো, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা পায়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাজেট যদি আমরা দেখি সেখানেও অনেকটা দুর্বল। এরপরে শিক্ষা খাতে সরকারের যে বাজেট হওয়ার কথা ছিল সেই বাজেটটাও কিন্তু দুর্বল। সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে এখানে অন্তত 5 আগস্টের পরে আমার ক্যাম্পাসে 2 জন ভাই শহীদ হলেন, অসংখ্য হতাহত আছে। এখানে অন্তত 5 থেকে 10,000 স্টুডেন্টদের থাকার জন্য এই 1.5 বছরে কিছু পদক্ষেপ প্রশাসন নিতে পারতো, এখন পর্যন্ত তারা নেয়নি। আমাদের এই জায়গায় কথা থাকবে, এই জায়গা নিয়ে আমাদের দাবি থাকবে, এটা আমাদের একটা মৌলিক দাবির অন্যতম অংশ। হয়তো 5টা-10টা হলের কার্যক্রম এখনই 100 দিনে শুরু করা যাবে না, কিন্তু চাইলেই আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলোতে যেভাবে কটেজ তৈরি করা হয়েছে এখানে কিছু স্টুডেন্টকে থাকার জন্য বিশ্ববিদ্যালয় অস্থায়ী কিছু ভবন নির্মাণ করতে পারে, কিছু কটেজ টাইপের আবাসন তৈরি করতে পারে, যেখানে আপাতত কিছু স্টুডেন্ট নিরাপত্তার সাথে থাকতে পারবে এবং দ্রুত সময়ের মধ্যে তারা নতুন ভবন তৈরি করে, বহুতল ভবন, যেগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা বলি, এখানে 1-2টি ভবনের মাধ্যমে প্রায় কয়েক হাজার স্টুডেন্টের থাকার কিন্তু ব্যবস্থা হয়েছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেটা সুযোগ হয়নি। ক্যাম্পাস যেহেতু শহর থেকে অনেক দূরে, যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে শাটল ট্রেন। শাটল ট্রেনগুলোর অবস্থা খুবই খারাপ। এখানে যদি আপনি দেখেন হয়তো অভিজ্ঞতা হবে, শাটল ট্রেনগুলো শিডিউল মতো আসতেছে না, এরপরে পর্যাপ্ত বগি নাই, এরপরে যতটুকুই বগি আছে হয়তো স্টুডেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। সেখানে যে একটু মানে ফ্যানের ব্যবস্থা, সামান্য ফ্যানের ব্যবস্থা নেই, এখানে ওয়াশরুমগুলো বলতে তেমন কিছুই নেই, খুবই অব্যবস্থাপনা। এই জায়গাটা একটু পরিবর্তনের জন্য আমরা প্রথমেই কাজ করতে পারি। এরপরে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা মজা করে একটা কথা বলে সবসময় যে আমাদের একটা নাপা সেন্টার আছে। আপনার রোগ যাই হোক, আপনার যদি ডায়রিয়া হয় তারপরেও নাপা, আপনার মাথা ব্যথা তার মানেও নাপা, আপনি মানে দীর্ঘদিন যাবত জ্বরে ভুগতেছেন সেও নাপা, মানে আপনার যত অসুখ হোক সকল অসুখের একটাই মাত্র ওষুধ, তার নাম হচ্ছে নাপা। এই নাপা সেন্টারটাকে আমরা একটু পরিবর্তন করতে চাই, যে নাপা সেন্টারটা নাপা সেন্টার না হয় সত্যিকার একটা হসপিটাল, এবং এখানে যারা বসবাস করে কোনো ইউনিয়নের সাধারণ কোনো মানুষ অথবা কোনো কি বলে ওয়ার্ডের কোনো সাধারণ মানুষ না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমি মনে করি যে তারা কোনো অংশেই বাংলাদেশের নাগরিকত্বের জায়গাতে তারা সবচেয়ে এলিট মানুষ, তারা শিক্ষিত মানুষ, তারা এই পরিবেশে কখনো ইতিপূর্বে ছিল না তাদের পরিবারের সাথে, আবার পরবর্তী জীবনেও থাকবে না, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদেরকে এত 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 দুর্বল অভিজ্ঞতা তাদেরকে অর্জন করাচ্ছে। এই জায়গাগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা প্রথম 100 দিনে কাজ করতে চাই। ইব্রাহিম হোসেন রনি, আমি আপনার প্রশ্ন থেকে, আপনার উত্তর থেকে একটু প্রশ্ন করতে চাই। যেমন আপনারা ইনক্লুসিভ প্যানেল দাবি করছেন, যেখানে কিন্তু আপনাদের ইনক্লুসিভ প্যানেলে শীর্ষ পদে কোনো নারী, সংখ্যালঘু, ভিন্ন ধর্মাবলম্বী তারা নেই, তাহলে কি আপনাদের এই যে ইনক্লুসিভ দাবি করছেন এটা কি একটা পলিটিক্যাল একটা কৌশল, নাকি বাস্তবিক অর্থেই আপনারা আসলে ইনক্লুসিভ করতে চাচ্ছেন? হ্যাঁ, এটা আমরা বাস্তবিক অর্থে ইনক্লুসিভ করতে চাচ্ছি এবং চেয়েছি বারবার। সেটা হচ্ছে আমরা চেয়েছি যে আমাদের প্যানেলে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, এমনকি ভিন্ন দল, ভিন্ন মত এবং ভিন্ন যারা ধর্মাবলম্বী আছে সবাইকে আমরা চেয়েছি যে তারা তাদের যোগ্যতার বিচারে আসুক এবং আমাদের সাথে কাজ করার সুযোগ তৈরি হোক। তো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ভিপি পদে কোনো নারী কিন্তু লড়াই করছেন না। জিএস পদে আমাদের একজন বোন, উনি লড়াই করছেন একটা প্যানেল থেকে। এর বাইরে যদি আপনি দেখেন অন্যান্য সম্পাদকে খুবই আগ্রহী স্টুডেন্ট সংখ্যা খুবই কম, এবং হলগুলোতে আপনি দেখবেন যে বিশাল একটা সংখ্যা যারা হচ্ছে বিনা নির্বাচনেই কি হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে নারীদের হলগুলোতে। তো এই জায়গায় আমার মনে হয় যে নারীরা রাজনীতির যে সুযোগ পাওয়া দরকার ছিল, তারা এখন কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে যে বুলিংয়ের শিকার হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের প্যানেলে একজন সানজিদা যে সদস্য পদে, তাকেও বুলিংয়ের শিকার হতে হচ্ছে। বারবার তার কমেন্টসগুলো, তার হচ্ছে ফেসবুকে এসে কমেন্টস করছে, যে কমেন্টসগুলো খুবই আপত্তিকর। তো এই যে জায়গাটা আমাদের ইউনিভার্সিটি অথবা আমাদের এই পলিটিক্যাল যে বর্তমান এনভায়রনমেন্ট, এটা নারীদের নেতৃত্বকে নিশ্চিত করতে পারেনি। জুলাই আন্দোলনের সময় এই নারী শিক্ষার্থীদের এদের অংশগ্রহণটা উল্লেখযোগ্য হারে ছিল, কিন্তু সেই সময় এরকম একটা প্রতিকূল পরিবেশে তারা যদি প্রতিদ্বন্দ্বিতা, মানে এরকম একজন দোদণ্ড প্রতাপশালী একজন সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাহলে নির্বাচনে তারা কেন দাঁড়াতে পারছে না? এটা কি স্ল্যাট শেমিং, তাদেরকে শেম করা, সাইবার বুলিংয়ের শিকার করা? আপনারা যদি নির্বাচিত হন তাহলে এটার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আন্দোলন একটা ফ্যাক্টর, আবার আপনি স্থির পলিটিক্স আর একটা ফ্যাক্টর। তো
তো আমাদের বোনেরা হয়তো আন্দোলনের যে সময়টা ছিল ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত ধরে আমরা কিন্তু মিছিল করেছি, পুলিশ আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের বোনেরা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে, এই যে প্রতিরোধ তৈরি করা, এটা কয়েক ঘন্টা কয়েক মিনিট অথবা দেখা যাচ্ছে একটা মুভমেন্ট জাস্ট, কিন্তু এই সাহসী মানুষগুলোই যখন কিছু সময় অতিক্রম করলো এদের উপর কিন্তু বুলিংয়ের শিকার তারা হচ্ছে। তারা যেখানে নেতৃত্ব দিতে আসছে সেখানেই কিন্তু দেখা যাচ্ছে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। তখন আসলে একজন যখন বুলিংয়ের শিকার হয় তখন সে ব্যক্তি হিসেবে কিন্তু কেবলমাত্র ক্ষতিগ্রস্ত হয় না, তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, সমাজে মান সম্মান হারায়, এরপর তার সামাজিকভাবে যার অবস্থানটা আসলে ভিত নড়ে যায়, এরপরে আত্মীয় স্বজনের মাঝে তাদের একটা যে সম্মান ছিল সেটাই অনেকটাই দুর্বল হয়ে যায়। সব কিছু চিন্তা করে নারীরা আমার মনে হয় যে এই জুলাই অভ্যুত্থানের পরে যেভাবে এগিয়ে আসার দরকার ছিল, কথা ছিল, কিন্তু আমরা সেটা নিশ্চিত করতে আসলে পারিনি। এবার আমরা একটু যেতে চাই সাজ্জাদ হোসেন হৃদয় আপনার কাছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার রক্ষায় আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন যদি নির্বাচনে আপনার প্যানেল জয়ী হয়? এ বিষয়ে আপনার পরিকল্পনা কি? আসলে আমাদের এখানে শিক্ষাকে বলা হয় একটা জাতির মেরুদণ্ড, অথচ সেই মেরুদণ্ডকে ঠিক রাখার জন্য যেই সকল মৌলিক সুযোগ সুবিধা পাওয়া দরকার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তা থেকে বঞ্চিত। আমরা যদি বলি আমাদের আবাসন, আমাদের যদি বলি যাতায়াত, আমাদের যদি বলি স্বাস্থ্য সেবা, প্রতিটা ক্ষেত্রে হচ্ছে আমাদের আপনার বাজে অবস্থা। যেমন আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এই দেশের সর্ববৃহত্তম বিশ্ববিদ্যালয়, কিন্তু আমাদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা হয়নি এবং আমাদের যাতায়াত ব্যবস্থা হচ্ছে খুব ভঙ্গুর। তো আমাদের দেখেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বলা হয় শাটলের ক্যাম্পাস, আমাদের প্রধান বাহন শাটল, কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের শাটল হচ্ছে এক লাইন এবং আমাদের বগি সংকট তীব্র এবং আমাদের পাওয়ারগুলো হচ্ছে কাজ করে না। তো এবং আমাদের শহরগামী যে শিক্ষার্থীগুলা আপনার ক্যাম্পাসে আসে তাদের জন্য হচ্ছে যাতায়াতের জন্য বাসের কোনো ব্যবস্থা নেই। তো আমরা যে কাজগুলো করব তার মধ্যে হচ্ছে আপনার যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আপনার শতভাগ আবাসনে যাতে নিয়ে যাওয়া যায় এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার আমরা যদি বহুতল ভবন কিংবা হল চিন্তা না করি, দ্রুত সময়ে যেন এক্সটেনশনের মাধ্যমে যেন আপনার আপাতত দ্রুত সময়ে যেন সবার থাকার ব্যবস্থা করা হয়। এই বিষয়গুলো কি আপনারা পরিকল্পনা করেছেন? আপনাদের প্যানেল যদি বিজয়ী হয় তাহলে আপনারা এগুলো করবেন নাকি করা উচিত বলে আপনারা মনে করছেন? আমরা যদি বিজয়ী হই আমরা সেগুলো তো অবশ্যই কার্যকর করার জন্য আমরা কাজ করে যাব। আমরা যদি বিজয়ী নাও হই তবুও আমরা এগুলো কার্যকর করার জন্য আমাদের যেভাবে অতীত আমরা সোচ্চার ছিলাম আগামীতে এভাবে আমরা সোচ্চার থাকব। কারণ আমাদের আবাসনটা কিন্তু খুব প্রকট। আমাদের দেখেন বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ালেখা করে বিভিন্ন বিভাগ জেলা থেকে আসা শিক্ষার্থীরা, আর বেশিরভাগ হচ্ছে আপনার নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত। তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন না থাকা এটা খুব দুঃখজনক এবং একটা লজ্জাজনক। আমি জানি না কী কারণে যে শতভাগ আবাসন এখন নিশ্চিত হয়নি। এদেশে বড় বড় বিভিন্ন প্রকল্প হয়, প্রজেক্ট হয়, কিন্তু কোন অজানা কারণে যে শতভাগ আবাসন নিশ্চিত হয় না এটা আমাদের কাছে অজানা। তো আমরা শতভাগ আবাসনের জন্য কাজ করে যাব। আর শাটলের যে বললাম যে শাটলে হচ্ছে আপনার বগিবৃত্তি করা এবং হচ্ছে আপনার ডেমো ট্রেন ছিল আমাদের আগে, কিন্তু আমার ডেমো ট্রেনগুলো যখন নষ্ট হয়ে যায় পরে আর এগুলো আপনার এখানে সংযুক্ত করা হয়নি। তো দ্রুতগতির ডেমো ট্রেন চালু করার জন্য আমরা উদ্যোগ নিব এবং শহরের যে সকল শিক্ষার্থীরা আছে তাদের জন্য কিন্তু কোনো বাস ব্যবস্থা নেই, অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বাসের ব্যবস্থা আছে। তো আমরা উদ্যোগ নিব যাতে শহরগামী শিক্ষার্থীর জন্য শাটলের পাশাপাশি যেন আপনার বাসের ব্যবস্থা করা হয়। এরপর হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটা শিক্ষার্থীদের উৎকণ্ঠা সংখ্যার জায়গা হচ্ছে নিরাপত্তা। আমরা দেখেছি অতীত আমাদের শিক্ষার্থীরা বারবার হামলার শিকার হয়েছে এবং জুলাই পরবর্তী সময়ে আপনার বিভিন্ন গুপ্ত হামলার শিকার হয়েছে। যে জনাব সাজ্জাদ হোসেন হৃদয়, আপনি উল্লেখ করছিলেন যে গুপ্ত হামলা কোট আনকোট শব্দটা আপনি ব্যবহার করেছেন। আমরা দেখেছি গুপ্ত সংগঠনের কথা আপনারা বলছেন 5 আগস্টের পরের আগে এই ধরনের শব্দ আপনাদের থেকে শোনা যায় না আপনাদের মুখ থেকে। আপনারা একত্রিতভাবে জোটবদ্ধভাবে আন্দোলন করেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামী ছিলেন, কিন্তু 5 আগস্টের পরে এই গুপ্ত শব্দটা আপনাদের পলিটিক্যাল রেটরিকের একটা অংশ হয়ে গেছে। গুপ্ত যেমন সংগঠন, গুপ্ত হামলার কথা বলছেন, এই গুপ্ত হামলাটা কারা চালাচ্ছে? আসলে গুপ্ত হামলা কারা চালাচ্ছে এটা খুঁজে বের করা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। গুপ্ত হামলা না হয় সেটা কি সন্ত্রাসী হামলা নয়? কিন্তু আপনারা গুপ্ত হামলার মাধ্যমে কি আপনাদের পলিটিক্যাল কোনো অপোনেন্ট যারা বা আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী যারা তাদের কি কাবু করার চেষ্টা করছে? না, আসলে গুপ্ত হামলা আমরা সন্ত্রাসী হামলা না বলে গুপ্ত হামলা বলছি, কারণ সন্ত্রাসী হামলাগুলো হয় আপনার প্রকাশ্যে বিভিন্ন সময় যে সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালায়, কিন্তু আমরা বেশিরভাগ হামলা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই পরবর্তী আপনার রাতের অন্ধকারে কিংবা গোপনে যে হামলাগুলো। যেমন আমি বললাম যে বেশ কয়েক মাস আগে
24-25 সেশনের একটা ছেলে যখন সেন্ট্রাল পিল থেকে আসতেছিল তাকে নিরাপত্তা দপ্তরের সামনে হামলা করা হয় কিছু মুখোশধারী। তো 24-25 একটা সেশনের ছেলে, তার কোনো আইডেন্টিটি নাই। সাধারণভাবে সে পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড এরকম হতে পারে না। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনাদের একটা কমন অভিযোগ বা এক্সকিউজ বলা যেতে পারে যে শেখ হাসিনার সময় দীর্ঘ 15 বছর 16 বছর আপনারা ক্যাম্পাসে আসতে পারেননি, আপনারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেননি, ছাত্রলীগ, যুবদল, যুবলীগ বা আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা আছে আপনাদের উপর অত্যাচার করেছে, এটা সত্য। কিন্তু শিবির গুপ্তভাবে রাজনীতি করেছে, তারা ছাত্রলীগের সাথে মিশেছিল, এটা ঠিক। কিন্তু শেখ হাসিনা বিদায় হয়েছে 5 আগস্ট, 1 বছরের বেশি সময়। এই 1 বছরের বেশি সময় ক্যাম্পাসে আপনারা ছাত্রদের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য এমন কি করেছেন যে তারা আপনাদেরকে ভোট দিবে? আচ্ছা, উল্লেখ করার মতো আপনাদের কি কি আমি অর্জন আছে? যেটা বলছেন যে আমরা শেখ হাসিনার আমলে হচ্ছে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে পারিনি, এই বিষয়ে আপনার সাথে আমার একটা দ্বিমতের জায়গা আছে। কারণ দেখেন, আমরা সবসময় প্রকাশ্যে ছিলাম না শিক্ষার্থীদের। আমি একটু শেষ করতে চাচ্ছি, যদি সাহায্য করেন। যেমন আমি কিন্তু আপনার শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে সোচ্চার থাকার কারণে আমাকে হচ্ছে পরীক্ষা চলাকালীন সময়ে আপনার হল ঘেরাও করে আমাকে নিয়ে যাওয়া হয়, অর্ধমৃত করে ফেলে রাখা হয়। তো এই চিত্রটা শুধু আমার না, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিটা কর্মীর চিত্র। যা আপনি দেখবেন আমাদের বেশ কিছু ছাত্র নেতাকর্মীরা হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, আপনার ভিডিও করে বিভিন্ন অশ্লীল কথা বলতে বাধ্য করা হয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। যেমন আমি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে আমাকে শিরিন শারমিন প্রশাসন 20 কোটি টাকার ভাঙচুর মামলার প্রধান আসামি করা হয়। তো আমরা অতীতে সবসময় শিক্ষার্থীদের অধিকার প্রশ্নে সবসময় প্রকাশ্যে রাজনীতি করার চেষ্টা করেছি, এবং সেটা করতে গিয়ে আমরা মামলার শিকার হয়েছি, কিন্তু আমরা কখনো দমে যাইনি। আর গুপ্ত হামলার যে বিষয়টা হচ্ছে, আমি নির্দিষ্ট করে বলিনি যে আমি অমুক সংগঠন গুপ্ত হামলা করেছে। আমি বলেছি 5 আগস্টের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু আপনার গুপ্ত হামলার ঘটনা ঘটে। যেমন আমরা দেখেছি একজন শিক্ষার্থীকে পাহাড়ের উপর গিয়ে মেরে ফেলে রাখা হয়, তারপর পরে ওকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তো এরকম হলে রুমে আবদ্ধ করে আপনার পিটানোর ঘটনা আমরা জেনেছি। তো এইগুলো তো হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এটা কোন সংগঠন, কারা, আমার কাছে তাদের পরিচয় দরকার নেই, আমার দরকার হচ্ছে তারা হামলা করেছে। তো এই ক্ষেত্রে আমরা বলি যে একটা নিরাপদ ক্যাম্পাসের যে কথাটা বলেছিলাম, গুপ্ত হামলা কিংবা স্থানীয়দের দ্বারা হামলা, জনপ্রিয়তা আপনি পরিষ্কার করেছেন। আমার প্রশ্নের আরেকটা অংশ ছিল এরকম যে আপনারা তো শেখ হাসিনার শাসন আমলে নির্যাতিত হয়েছেন, রাজনীতি করেছেন, কিন্তু এরপরে আপনার ক্যাম্পাসে যখন 5 আগস্টের পরে আসলেন, 1 বছর হলো, ছাত্রদের জন্য কল্যাণে আপনারা এমন কি কাজ করেছেন যেটা দেখে শিক্ষার্থীরা আপনাদেরকে ভোট দিবে? চাকসু যদি হয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, আর সেই অধিকার যদি আদায় করে নিতে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, আমরা ছাত্রদল সবসময় আপোষহীন ছিলাম। যে একটা আপনার যে প্রশাসনের যে লেজুর ভিত্তি করা, প্রশাসনকামী হয়ে ওঠা যে অধিকারের প্রশ্নে, সেখানে আমাদের ভূমিকা ছিল সবসময় শিক্ষার্থীদের পক্ষেই। এবং আমি মনে করি যে ছাত্র রাজনীতি কোনো চ্যারিটি সংগঠন না যে আমরা এনে বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা ইনভেস্ট করব, আমরা ধান খয়রাতি করব, কিংবা যে আমাদের কাজ একটাই, আমাদের অধিকারের জায়গায় আমরা অধিকারের জায়গায় আমরা সোচ্চার থাকবো, এবং সেই অধিকারগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আদায় করে নিব। আমরা সেখানে জুলাইয়ের আগে কিংবা জুলাইয়ের পরবর্তী আমরা সবসময় সোচ্চার ছিলাম, এবং এটা সোচ্চার থাকতে গিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের রোষানলের শিকার হয়েছি। এবং এছাড়াও আমাদের ব্যক্তিগত জায়গাতে, আমাদের দলের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিটা যৌক্তিক দাবিতে আমরা তাদের পাশে ছিলাম। যেমন আপনি যদি বলেন চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার যে আন্দোলন, সেই আন্দোলনে আপনার ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছিল, এবং সেখানে তীব্র গরমে যারা অনশন করছিল তাদেরকে ছাত্রদলের পক্ষ থেকে পাকার ব্যবস্থা করা হয়। গুপ্ত হামলা বন্ধে কিন্তু ছাত্রদলের ভূমিকা ছিল আপনার আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, কিন্তু ক্যাম্পাসে বেশ কয়েক মাস পর গুপ্ত হামলা বন্ধ হয়। ডান বাম যারাই যে যৌক্তিক দাবিতে আপনার আন্দোলনে ছিল, ছাত্রদল সবসময় তাদের পক্ষে ছিল। এবং এছাড়াও আমাদের ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি। আমি নাম বলছি না, যে আপনার যারা আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীরা, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি বিভিন্ন সময়। যেমন আমি একটা ঘটনা উল্লেখ করি, একজন শিক্ষার্থী জীবন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে আর্থিক সংকটের কারণে সে
পড়ালেখার ইতি টানতে হচ্ছে, তখন আমরা তার সাথে যোগাযোগ করি এবং আমরা আমাদের আর্থিকভাবে তাকে সহযোগিতা করেন। আপনি দারুণ বলেছেন সাজ্জাদ হোসেন হৃদয়। আমরা শুনতে চাইবো, কিন্তু আমাদের হাতে সময় কম, যেহেতু আমরা একটু জনাব ইব্রাহিম হোসেন রনি আপনার কাছে জানতে চাই, শিবির 5 আগস্টের পরে ক্যাম্পাসে এমন কি কি জনকল্যাণমূলক কাজ করেছে যেটার কারণে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের প্রতি আকৃষ্ট হবে এবং শিবিরকে আস্থার প্রতীক হিসেবে মনে করবে? দীর্ঘ সময় পর্যন্ত আমরা, সাজ্জাদ ভাই এখানে আছেন, ছাত্রদল বা ছাত্র শিবির সবাই নির্যাতনের শিকার হয়েছে। ক্যাম্পাসে আসতে না পারা, আমাদের অসংখ্য ভাইরা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা, এরপরে বিভিন্ন ঘটনার সাথে আহত হওয়া, এই বিষয়গুলো আসলে খুব কঠিন ছিল আমাদের জন্য সময়গুলো। আমরা ছাত্রদল কিংবা ছাত্র শিবির কোনো সংগঠনই আসলে ওপেনলি ক্যাম্পাসে যে কোনো স্টুডেন্টের কাছে যাবে, তাদের কথাগুলো বলবে, এটা সুযোগ ছিল না। তো সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির 5 তারিখ থেকে যদি আমি বলি, 5 তারিখ থেকেই আমরা সর্বপ্রথম যেটা করেছিলাম, যেহেতু বাংলাদেশে আমরা দেখলাম যে আমাদের গণভবন পর্যন্ত সেখানে মালামালগুলো লুট হয়ে যাচ্ছে, যদিও সেটা শেখ হাসিনা অথবা সেই রেজিমের উপর তাদের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা যদি সারা বাংলাদেশের যে স্থাপনাগুলো গভর্নমেন্টের, এই স্থাপনাগুলো কিন্তু আমাদের জনগণের ট্যাক্সের উপর দাঁড়িয়ে আছে, আমাদের ইউনিভার্সিটিগুলো, আমাদের কলেজগুলো, সবগুলো। তো আমি সর্বপ্রথম যেটা আমরা চেষ্টা করেছি, যে ছাত্র শিবিরের ভাইদেরকে আমরা বলার চেষ্টা করেছি যে আমরা প্রত্যেকটি হল এবং প্রত্যেকটি ফ্যাকাল্টি আমরা নিজেরাই পাহারা দিব। কেন পাহারা দিব? যে কারণ আমরা ওই দিন প্রেক্ষাপট বিকালবেলা এরকম ছিল যে এলাকার মানুষ যারা খুবই অতিষ্ঠ হয়ে গেছে, দোকানদারের অতিষ্ঠ হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ছাত্রলীগে যারা ছিল এরা বকেয়া করে গেছে, এই টাকাগুলো তারা তুলতে পারতেছে না, কারো বাইক রেখে পালাইছে, কেউ হয়তো তাদের রুমে টাকা থাকতে পারে। আমরা এই কথাগুলো যদি বিস্তারিত শুনতে পারতাম আমাদের জন্য, আমি সংক্ষিপ্ত করছি, আমরা কিন্তু আপনি যদি শুধু তালিকাটা দেন তারা কি কি কাজ করেছে, যে কারণে শিক্ষার্থীদের উচিত ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দেয়া। জি, যদি তালিকাটা শুধু বলতেন। আমরা ওই দিন থেকেই শুরু করেছি ক্যাম্পাসটাকে যেন নিরাপদ রাখা যায়, আমরা হলগুলোর সামনে দাঁড়ানো, সেখানে যেন বহিরাগত প্রবেশ না করে, প্রথম দিন থেকে আমাদের কাজ ছিল। এরপরে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থী বান্ধব ভাই যেটা বলেছেন যে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, যে কিছু ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করা। আমরা শুধু আমাদের সাংগঠনিক গ্রাউন্ডের ভিতরে আমাদের প্রোগ্রাম, আমাদের নিয়ে প্রোগ্রাম, এগুলোর মধ্যে না থেকে আমরা চেষ্টা করেছি 24কে ধারণ করার জন্য, লালন করার জন্য সভা, সেমিনার, বিভিন্ন প্রোগ্রামগুলো আয়োজন করা। এছাড়া আমাদের মাঝখানেই আগস্টের পরে আসলো রমজান মাসে আমরা প্রত্যেকটি ভাই বোনদের জন্য ওপেন ইফতার মাহফিল একটু আয়োজন করার সুযোগ হয়েছিল, যেন আমরা ভাই বোনদের সাথে একসাথে যারা ক্যাম্পাসে অবস্থান করে তাদেরকে নিয়ে যেন আমরা একসাথে ইফতার করতে পারি। এছাড়াও আমরা চেষ্টা করেছি আমাদের পরবর্তীতে যে প্রোগ্রামগুলো হয়েছে সবগুলো প্রোগ্রামগুলো এরকম ছিল যে আমরা হলগুলোতে বিসিএস এর পড়াশোনার জন্য কিছু হয়তো বই উপহার দেওয়ার চেষ্টা করেছি, কারণ তখন পর্যন্ত আমরা দেখেছি প্রশাসন আসলে বাস্তবমুখী কোনো পদক্ষেপই নিতে পারতেছে না। যে হলগুলোতে তারা চাইলে, ভাই যেটা বললেন যে ছাত্র সংগঠনগুলোর কাজ কেবলমাত্র ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করবে এরকম না, কিন্তু কোনো স্টুডেন্টের যদি প্রয়োজন হয় যে আমাদের এই সমস্যা একটু সমাধান দরকার, আমরা কিন্তু সেখানে দৌড়ে আগায় গেছি। কিন্তু আসলে আলটিমেটলি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ, একটা বই দরকার, একটা সিট দরকার, একটা ক্লাসরুমে হচ্ছে ভালো ব্যবস্থাপনা দরকার, লাইব্রেরিতে বই নেওয়া দরকার, এরপরে হলে সিট দরকার, এই কাজগুলো কে বাস্তবায়ন করবে? এগুলো বাস্তবায়ন করবে প্রশাসন, এবং প্রশাসনের কাছ থেকে বাস্তবায়নের জন্য কাজ করবে ছাত্র সংগঠনগুলো। কিন্তু আলটিমেটলি আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন একদমই টোটালি এই জায়গায় ব্যর্থ হয়েছে। যে শিক্ষার্থীদের আমরা দেখলাম যে কীভাবে তাদের যে হলে সিট প্রদান করার কর্মসূচি পর্যন্ত আমাদের দিতে হচ্ছে। কেন? যে আমার হলগুলো ফাঁকা পড়ে আছে, কিন্তু শিক্ষার্থীদের সেখানে থাকার কোনো ব্যবস্থা প্রশাসন করতে পারছে না। তো এই জায়গায় প্রত্যেকটি আন্দোলনেই ছাত্র শিবির ভূমিকা পালন করছে শিক্ষার্থী ভাই বোনদের পাশে। ভাই যেটা বলেছেন চারুকলা, আমরা শহরে গেছি, চারুকলা যারা ছিল আমাদের ক্যাম্পাসের, চারুকলাটা আমাদের ক্যাম্পাসের বাইরে ছিল শহরে, সেখানে যা ভাই বোনদের সাথে আমরা দেখা করেছি, যখন অনশন করেছে আমরা ওই আন্দোলনের সমর্থন জুগিয়েছি। এরপরে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনেই যেন আমাদের একটা অবস্থান থাকে। জি, আপনি আপনাদের যে কর্মকাণ্ড সেগুলো বলেছেন। আমি এ পর্যায়ে একটু যেতে চাই সাজ্জাদ হোসেন হৃদয় আপনার কাছে। সার্বিকভাবে কি মনে হয় যে ছাত্রদল আসলে চাকসু নির্বাচনের জন্য প্রস্তুত ছিল, অথবা এই নির্বাচনে আপনাদের অবস্থান কি দুর্বল কিনা? দেখেন, চাকসু হচ্ছে শিক্ষার্থীদের অধিকারাদির প্ল্যাটফর্ম, আর ছাত্রদল আমরা সবসময় শিক্ষার্থীদের অধিকারাদি সবসময় সোচ্চার ছিলাম। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে কিন্তু চাকসুকে কার্যকর করার জন্য জোর দাবি জানিয়েছিলাম, এবং জুলাই পরবর্তী স্মারকলিপি, তারপর হচ্ছে মিছিল, দাবি, মানববন্ধন, নির্বাচন হোক সেটা চাচ্ছিলেন, দাবি করছিলেন ছাত্র দলের প্যানেল। জি অবশ্যই, কারণ আমি এখনো একটা জিনিস মনে করি যে চাকসুতে এই বিষয়ে আমরা ক্লিয়ার। আমার নেক্সট যে প্রশ্নটা ছিল যে আপনাদের অবস্থান কি একটু দুর্বল ছাত্র শিবিরের তুলনায়? না, আমার এই ধরনের মনে হয় না যে ছাত্রদল আপনার চাকসু নির্বাচনকে কেন্দ্র করে দুর্বল, কারণ
আমরা ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের সবসময় পাশে ছিলাম আমরা, এবং আমাদের এবং আপনাদের প্যানেল ঐক্যবদ্ধ, যে আমাদের অভ্যন্তরীণ প্যানেল কোন্দল নেই। ঐক্যবদ্ধ, এবং আমরা ব্যক্তিগত হার জিতের চেয়ে আমরা ছাত্রদল সবসময় যেটার বিষয়ে গুরুত্ব দিয়েছি যে চাকসু কার্যকর হলেই আমাদের সকলের জয় নিশ্চিত। কারণ হচ্ছে চাকসু আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রাণের দাবি। তো সেখানে যদি চাকসু কার্যকর হয় তাহলে যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, নির্বাচনে অংশগ্রহণ করছে, তাহলে সকলের আপনার জয়। তো ছাত্রদল অতীতে যেভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন ছিল, চাকসু এবং চাকসু পরবর্তী সবসময় সোচ্চার থাকবে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে আপনাদের একজন এজিএস চাকসুতে আলোচনা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের খুবই পরিচিত মুখ আব্দুল্লাহ আল মামুন, যিনি এজিএস পদে মনোনয়ন তুলেছিলেন, কিন্তু তাকে প্যানেল থেকে দেয়া হয়নি। তো তারপরে সে স্বতন্ত্রতে হলো। তো দলীয় সিদ্ধান্ত না মেনে আপনাদের একজন প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছে, এটা কি আপনার মনে হয় যে আপনাদের কিছুটা হলো দুর্বল করছে? আসলে আমরা ছাত্রদল এই ক্যাম্পাসে সকলের মত, তাদের চিন্তা ভাবনাকে আমরা সবসময় সম্মান জানাই। আমরা মনে করি যে ক্যাম্পাসগুলো নিঃসন্দেহে আপনারা সম্মান জানান, কিন্তু এই যে আপনাদের ভোটটা এখন দুইটা বাক্সে যাচ্ছে, এটা কি আপনাদের দুর্বল করছে কিনা? আমরা এটাকে গণতান্ত্রিক একটা সৌন্দর্য হিসেবে অবশ্যই সেটা গণতান্ত্রিক সৌন্দর্য, কিন্তু ওই সৌন্দর্যের জন্য আপনারা কি ব্যাকফুটে চলে গেলেন কিনা? না, আমি মনে করি না ব্যাকফুটে। শিক্ষার্থীরা তাদের মনে করে যাকে যোগ্য মনে করবে, কাদের শিক্ষার্থীদের পাশে কার অবদান বেশি ছিল, সেই ক্ষেত্রে যদি মনে হয় যে মামুন যোগ্য, মামুন অতীতে তাদের পাশে বেশি ছিল, অবশ্যই মামুনকে বিবেচনা করবো। আমরা এখানে ব্যক্তির উপর আপনার গুরুত্ব আরোপ করছি না, আমরা গুরুত্ব আরোপ করছি চাকসুকে। আমরা চাই সবসময় চাকসু কার্যকর থাকুক এবং এটা যেন প্রতি বছর নিয়মিত আয়োজন করা হয়, যেটা অতীতে যে বিভিন্ন সংঘাতের কারণে আপনার বন্ধ করা দেওয়া হয়েছে, যেন আমরা সেদিকে আর ফিরে না যাই, যেন চাকসুটা সচল থাকে এবং শিক্ষার্থীরাই তাদের লিডারকে যেন নির্বাচিত করে, তাদের যোগ্য লিডারকে, এটা আমাদের প্রত্যাশা। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছি। ইব্রাহিম হোসেন রনি, আপনি যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চান, বা ভোটার, আপনার যাদের ভোটার আছে আপনার, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকলে আপনি বলতে পারেন। আমি শুধু ভোটারদেরকে একটি কথা বলতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঐতিহ্যের ক্যাম্পাস, এই ক্যাম্পাসে যারা শিক্ষার্থী রয়েছে আমি মনে করি যে তারা নিঃসন্দেহে তাদের যে যোগ্য প্রার্থী, শুধু আমি ব্যক্তি ইব্রাহিম রনিকে দেখবে না বা অন্য কাউকে দেখবে না, এখানে তাদের কার্যক্রমগুলো কী ছিল, তাদের কমিটমেন্টগুলো আসলে আকাশ কুসুম নাকি সত্যি বাস্তবায়ন করতে পারবে, তাদের সততার জায়গাটা কেমন, আসলে তারা সততার সাথে পরিচালনা করতে পারবে কিনা, এবং তাদের যেহেতু সকলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সুতরাং এটা ইমাজিন করাটা খুব বেশি কঠিন হবে না যে কারা আন্দোলন সংগ্রাম অথবা প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে, কারা আমার একটু যে দুর্বলতা সেগুলোকে টেনে আরেকটু যোগ্যতা সম্পন্ন করে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আমার মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা আসলে অনেক বেশি অনেক 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 যোগ্য মানুষ এবং যোগ্য ভোটার। আমি মনে করি যে তারা একজন সৎ, দক্ষ এবং যে মানুষটি সত্যিকার অর্থে চাকসু পরিচালনায় সততার সাথে পরিচালনা করবে তাকেই বাছাই করবে ইনশাআল্লাহ। জনাব সাজ্জাদ হোসেন হৃদয়, আপনাকে দিয়ে শেষ করব। ভোটারদের উদ্দেশ্যে আপনার যদি কোনো বার্তা থাকে, আর আপনি যদি কিছু যোগ করতে চান সবশেষ। আবার ভোটারদের কাছে হচ্ছে বার্তা এটাই যে আমি মনে করি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন, তারা জানে তাদের অধিকার আদায়ের প্রশ্নে কারা আপনার অতীতে সোচ্চার ছিল। তো আমি আশা করব তারা সেগুলো মনে রেখেই তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করবে, কারণ অতীতে যারা পাশে ছিল আগামীতেও তাদেরকে পাশে পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব রনি এবং হৃদয় আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করায়। দর্শক, আমরা শেষ করছি এনপিবির বিশেষ আয়োজন ক্যাম্পাস টক। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন দুই হেভিওয়েট প্রার্থী, ছাত্র শিবির এবং ছাত্র দলের প্রার্থীরা। তারা তাদের প্রতিশ্রুতি এবং পরিকল্পনার কথা জানিয়েছেন। বাকি সিদ্ধান্তটা শিক্ষার্থীদের, 15ই অক্টোবর তারা সেই সিদ্ধান্ত নেবেন। আপাতত আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।